আমরা হেডলাইন দেখে বুঝতে পারছি যে স্যার আমরা আজকে। আসসালামু আলাইকুম। জি, কিছু বলবেন? না স্যার, এমনি সালাম দিলাম। শুরু করে ফেলছি। ওকে, আমরা হেডলাইন দেখে বুঝতে পেরেছি যে আমরা আজকে পড়বো স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872 আমরা আগেই মোটামুটি বিভিন্ন কিছু পড়ানোর সময় আমি কিছুটা হিন্টস দিচ্ছি যে স্পেশাল ম্যারেজ অ্যাক্টটা আসলে কখন ব্যবহার হয়। তা আমরা এখন আর ওইভাবে ভাষা ভাষা নলেজ না, একদম ডিপলি জানবো যে আজকে যে আসলে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট কি, স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে আসলে কি হয়। স্পেশাল ম্যারেজ অ্যাক্টের সূচনা হয়েছে 1872 সালে। এটা ব্রিটিশ গভর্নমেন্ট যখন এই উপমহাদেশ শাসন করত তখন তারা এই আইনটা প্রণয়ন করছে। এই আইনটা প্রণয়ন করার আগে যে ব্রিটিশ সময়ে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে ল কমিশন ছিল, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ল কমিশনের রেকমেন্ডেশনের আলোকে এই আইনটা মূলত তৈরি করা হয়। তার মানে এটা ছিল ল কমিশনের একটা রেকমেন্ডেশন, ফার্স্ট ল কমিশনের একটা রেকমেন্ডেশন। এবং এই ফার্স্ট ল কমিশন বলা হচ্ছে, আমাদের যে পরবর্তীতে ল কমিশন যেগুলো হয়েছে এগুলো হলো সেকেন্ড, থার্ড, ফোর্থ ইন্ডিয়াতে হয়েছে। কিন্তু ফার্স্ট ল কমিশন, প্রথম ল কমিশনটা তৈরি হয় ব্রিটিশ আমলে। এটার স্পেসিফিক ফিচার কি? স্পেসিফিক ফিচার হলো যে এই আইনটা মূলত বিয়ের একটা ফর্ম অফার করে, যে ফর্মে যেমন এখানে বলছে, বলছে a form of marriage of person who do not possess the Christian, Jewish, Hindu, Muslim, Parsi, বুদ্ধিস্ট, শিখ, জৈন রিলিজিয়ন। বলছে এটা হলো এই আইন দ্বারা মূলত আমরা এমন একটা ম্যারেজের পদ্ধতি সম্পর্কে জানি যে ম্যারেজটা মূলত এমন পার্সনদের মধ্যে হয় যারা খ্রিস্টান, জুস, হিন্দু, মুসলিম, পার্সি, বৌদ্ধ, শিখ, জৈন রিলিজিয়ন কোন ধর্মের সাথেই তারা বিলং করে না, অথবা তারা স্বীকার করে না তারা এই ধর্মে বিলং করে। এন্ড আর কাদের জন্য? ফর পার্সন হু প্রফেস দ্য হিন্দু, বুদ্ধিস্ট, শিখ, জৈন রিলিজিয়ন এন্ড টু লিগালাইজ সার্টেন ম্যারেজেস, দ্য ভ্যালিডিটি অফ হুইচ ইজ ডাউটফুল। সেটা কখন? বলছে যদি এমন হয় হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন রিলিজিয়নের মধ্যে যদি বিয়ে সংক্রান্ত কোনো ডাউট দেখা দেয়, তখন ওই বিয়েটার বৈধতা নিশ্চিত করার জন্য এই আইনটা ব্যবহার করা যায়। তাহলে এই ধরনের ডাউট বা এই ধরনের সন্দেহ কখন অ্যারাইজ করতে পারে? যখন একজন হিন্দু আর একজন বৌদ্ধের সাথে বিয়ে হবে, অথবা একজন হিন্দু একজন মুসলিমের সাথে বিয়ে হবে, তখন এই বিয়ের বৈধতা ওই স্পেসিফিক রিলিজিয়ন অনুযায়ী আপনি বৈধ করবেন। সেই ক্ষেত্রে ওই রিলিজিয়ন অনুযায়ী যেহেতু এটা বৈধ করা যাচ্ছে না, এই জন্য আমরা স্পেশাল ম্যারেজ অ্যাক্টের ফলো করি। আরেকটা হলো, তার মানে আমরা এই সেকশন থেকে মূলত বুঝতে পারি যে এই প্রিএম্বল থেকে বুঝতে পারি যে এই আইনটা মূলত এমন ম্যারেজের কথা বলে যে ম্যারেজে মূলত ম্যারেজের যারা পার্টি থাকে তারা কোনো রিলিজিয়নে বিলং করে না। সেকেন্ডলি হলো, এই ম্যারেজ হলো মূলত আলাদা আলাদা রিলিজিয়নের ব্যক্তিদের মধ্যে যখন বিয়ের প্রয়োজন হয় তখন এই লটা ব্যবহার করা যাবে। এটা হলো একদম ফান্ডামেন্টাল ফিচার অফ স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। এখন আসেন, এখন এই আইনের আন্ডারে যদি বিয়ে হয় তাহলে বিয়ের কন্ডিশনটা কি? স্যার আগের কথাটা আরেকবার বলেন তো, কি কারণে ব্যবহার করা হয় আইনটা? এই আইনটা ডিটেলস পড়লে আমরা আরো বুঝবো। হ্যাঁ, আমরা আস্তে আস্তে যাই, তারপরে একটা একটা করে আপনাদের বের হয়ে যাবে যে কখন এই আইনটা ব্যবহার করা যাবে। বলছি একটা একটা করে। তাহলে
এই আইনের তাহলে একটা সেকশন 1-এ বলছে যে এই আইনটা ব্যবহার করা যাবে, সরি প্রিএম্বলও বলছে, প্রিএম্বল প্লাস সেকশন 1-এ বলছে যে এই আইনটা মূলত এমন পারপাসে ব্যবহার করা যাবে যখন ওই ব্যক্তিরা কোনো রিলিজিয়নে বিলিভ করবে না। এটা গেল নাম্বার 1। অথবা বিলং করবে কিন্তু তারা নিজেরা প্রফেস করবে না, মানে তারা কনফেস করবে না, তারা স্বীকার করবে না। এটা গেল নাম্বার 2। নাম্বার 3 হলো তারা বিলং করবে কিন্তু তারা হলো ভিন্ন ভিন্ন রিলিজিয়ন। যেমন একজন হলো হিন্দু ধর্মের, আর একজন হলো মুসলিম ধর্মের। তাহলে এর মধ্যে কোন ধর্ম অনুযায়ী বিয়ে হবে? এটা কি মুসলিম ধর্ম অনুযায়ী হবে নাকি হিন্দু ধর্ম অনুযায়ী হবে? সেই ক্ষেত্রে যেই ধর্ম অনুযায়ী হোক, কোন ধর্মই এই বিয়েকে ভ্যালিডিটি দিতে পারবে না। যেহেতু ভ্যালিডিটি দিতে পারবে না, সুতরাং এই আইনটা ওই বিয়ের ভ্যালিডিটি দেওয়ার জন্য ব্যবহার করা যাবে। তাহলে আমরা 3টা ফর্মের ক্ষেত্রে এই বিয়েটা ব্যবহার করতে পারবো। একটা হলো এই ব্যক্তি কোনো রিলিজিয়নেই বিশ্বাস করে না। দ্বিতীয় হলো উনি রিলিজিয়নে বিশ্বাস করে কিন্তু রিলিজিয়ন আলাদা আলাদা হওয়ার কারণে দুইজনের কোনো রিলিজিয়নই এই বিয়ের ক্ষেত্রে ব্যবহার করা যাচ্ছে না। তৃতীয় হলো ওনারা রিলিজিয়নে বিলং করে কিন্তু ওনারা রিলিজিয়নটা বিয়ের সাথে অ্যাডজাস্ট করতে চাচ্ছে না, প্রফেস করতে চাচ্ছে না বিয়ের সময়। এই 3টা সিচুয়েশনে এই আইনটা ব্যবহার করা যাবে। সেকেন্ড হলো সেকশন 2, যে এই আইনের আন্ডারে যদি বিয়ে করতে হয় তাহলে বিয়ের কন্ডিশন কি কি। নাম্বার 1 হলো ম্যারেজ বিটুইন পার্সন নাইদার অফ হুম professes the Christian or Jews or Hindu or Muslim or Parsi or Buddhist or Sikh or Jain religion। বলছে এমন পার্সনদের মধ্যে বিয়ে যাদের কেউই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, জুস, মুসলিম, পার্সি, কোন শিখ, কোন ধর্মেই উনি প্রফেস করে না, মানে ওটা পালন করে না, ওটা পালন করতে চাচ্ছে না বিয়েতে। অর যদি এমন হয় person each of whom professes one or other of the following religion, যদি তাদের দুইজনের মধ্যে এদের একজন কোন একটা রিলিজিয়নে বিলং করে। কোন কোন রিলিজিয়নে? যে রিলিজিয়ন গুলো আমরা উপরে বলছি। আরেকজন অন্য একটা রিলিজিয়নে বিলং করে। এরকম যদি হয় তাহলে তারা বিয়ে করতে পারবে। অথবা ওনারা যদি এই নিচের ধর্মগুলোতে বিলং করে, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন এই রিলিজন গুলোতে বিলং করে, তাহলেও উনি নিম্নোক্ত কন্ডিশন মেনটেন করে বিয়ে করতে পারবে। কি কি? নাইদার পার্টি মাস্ট এট দ্য টাইম অফ দ্য ম্যারেজ হ্যাভ এ হাজব্যান্ড অর ওয়াইফ লিভিং, মানে বিয়ে করার সময় এদের কারোরই আগের বিয়ে থাকতে পারবে না, আগের বিয়ে থাকতে পারবে না, এবং বিয়েটা এক্সিস্টিং থাকতে পারবে, মানে তাদের চলমান বিয়ে থাকা হাজবেন্ড অথবা ওয়াইফ থাকতে পারবে না। তার মানে এই আইনের আন্ডারে পলিগ্যামি নিষিদ্ধ। সেকেন্ড হলো দ্য ম্যান মাস্ট হ্যাভ কমপ্লিটেড হিজ এজ অফ 18 ইয়ার্স, পুরুষের জন্য বয়স হতে হবে 18 বছর, মেয়ের জন্য বয়স হইতে হবে 14 বছর। কি অনুযায়ী? অ্যাকর্ডিং টু দ্য গ্রেগরিয়ান ক্যালেন্ডার। গ্রেগরিয়ান ক্যালেন্ডার মানে 12 মাসে বছর। এই 12 মাসে বছর এটা হিসেব করে ছেলের বয়স হইতে হবে 18, মেয়ের বয়স হইতে হবে 14। তার মানে আমরা যদিও বলছি আমাদের রেগুলার ধর্মীয় আইন অনুযায়ী যদি কেউ বিয়ে করতে চায় তাহলে বয়স হলো 21 আর 18, কিন্তু স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে বিয়ে করতে গেলে বয়স হলো 18 আর 14। তাহলে প্রথম কন্ডিশন হলো তার এক্সিস্টিং আগের বিয়ে থাকতে পারবে না, মানে পলিগ্যামাস বিয়ে হতে পারবে না। সেকেন্ড হলো তার বয়স 18 অথবা 18 এবং তাদের বয়স 18 এবং 14 হতে হবে। থার্ড কন্ডিশন হলো ইচ পার্টি
if he or she has not completed the age of 21 years, তাদের কারোরই বয়স যদি 21 ইয়ার্স অতিক্রম না করে, তাহলে তাদের কি করতে হবে? হ্যাভ অবটেইন দ্য কনসেন্ট অফ হিজ ফাদার অর মাদার অর গার্ডিয়ান টু হিজ ম্যারেজ। তার মানে প্রথম কন্ডিশনে বলছে বয়স 14 অথবা 18 হলেই ওনারা, 14 এবং 18 হলে বিয়ে করতে পারবে, কোনো সমস্যা নেই, বাট তাদের বাবা মার পারমিশন লাগবে। ফোর্থ কন্ডিশন হলো the parties must not be related to each other any degree of consanguinity or affinity, মানে তাদের যাদের মধ্যে বিয়ে হচ্ছে তারা কেউ নিষিদ্ধ সম্পর্কের আওতায় আসতে পারবে না, যেটা উনি যে ধর্ম ফলো করেন সেই ধর্ম, অথবা যে কাস্টম ফলো করেন সেই কাস্টম, অথবা যে রাষ্ট্রীয় ল ফলো করেন সেই ল অনুযায়ী। তার মানে আমরা ধর্মীয় ল অনুযায়ী, কাস্টম অনুযায়ী অথবা ল অনুযায়ী যাদেরকে যাদেরকে বিয়ে করতে পারবো না, সেটা স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারেও পারবো না। তাহলে আমরা কন্ডিশন পাইলাম কয়টা? 5টা। তাহলে কেউ যদি কোশ্চেন করে যে 18 বছরের নিচে কি বিয়ে করা যাবে, 18 বছরের নিচে মানে 18 ছেলের জন্য মেয়ের জন্য 14 বছরে বিয়ে করা যাবে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে, কিন্তু শর্ত হলো তাকে বাবা মার কন্ডিশন, বাবা মার কনসেন্ট নিয়ে বিয়ে করতে হবে। তাহলে এরপরে কি আরো কন্ডিশন আছে? নো সাচ ল অর কাস্টম আদার দেন রিলেটিং টু কনসেঙ্গুইনিটি অর অ্যাফিনিটি shall prevent them from marrying। বলছে এই আইন দ্বারা শুধুমাত্র ধর্মীয় আইন অনুযায়ী যাদেরকে কনসেঙ্গুইনিটি অথবা অ্যাফিনিটির কারণে বিয়ে করা নিষিদ্ধ, বা আমাদের কাস্টম অথবা ল অনুযায়ী বিয়ে করা নিষিদ্ধ, তাদেরকে বিয়ে করার বাধা দেওয়া ছাড়া আর কাউকে বিয়ে করতে বাধা দেয়া এই আইন অনুযায়ী যাবে না। তার মানে ধর্ম অনুযায়ী যদি আমি কাউকে বিয়ে করতে না পারি, এই আইন আমাকে দেবে, কিন্তু আমি যে নিষিদ্ধ সম্পর্কে বিয়ে করতে পারবো না, যেমন ধরেন আপনার যেগুলো নিষিদ্ধ সম্পর্কে আমরা সবাই বুঝি, যেগুলো আমাদের আহ, যেমন মা অথবা বাবার দিকের ব্লাড রিলেটেড আত্মীয়, অথবা যেগুলো আমাদের ম্যারিটাল রিলেশনের কারণে আত্মীয়, যেমন এক ওয়াইফ থাকা অবস্থায় ওই ওয়াইফের বোনকে বিয়ে করা যাবে না, ওয়াইফ থাকা অবস্থায় ওয়াইফের মাকে বিয়ে করা যাবে না, আবার হাজবেন্ড থাকা অবস্থায় হাজবেন্ডের মায়ের সাথে বিয়ে করা যাবে না। এগুলো হলো বিকজ অফ অ্যাফিনিটি। কনসিংগুইনিটি কোনগুলো? কনসিংগুইনিটি হলো যেগুলো আমাদের রক্ত সম্পর্কের মাধ্যমে আসে, যেমন বাবা মায়ের সাথে সম্পর্কিত ভাইগনা, ভাতিজা, ভাগ্নি, এদের সাথে বৈবাহিক সম্পর্কে যাওয়া যাবে না। তার মানে এগুলা নিষিদ্ধ, কিন্তু অন্য ধর্মে বিয়ে করা ধর্ম অনুযায়ী নিষিদ্ধ হলেও এই আইন অনুযায়ী সেই সুযোগটা আপনাকে করে দেবে। সেকেন্ড শর্ত হলো, সেকেন্ড প্রোভাইজো বা সেকেন্ড এডিশনাল ফ্যাসিলিটিস হলো, no law or custom as to consanguinity shall prevent them from marrying unless relation can be traced between the parties through some common ancestors who stand to each of them in a nearer relationship than that of a great great grandfather or great great grandmother, unless one of the parties is the lineal ancestor or the brother or sister of some lineage। যেমন আমি এখানে বলছি বাবা অথবা মায়ের সাথে সম্পর্কিত কাউকে বিয়ে করা যাবে না, ম্যারিটাল রিলেটেড কানেক্টেড যে ব্লাড রিলেটেড যারা আছে তাদেরকে বিয়ে করা যাবে না। কিন্তু এখন যদি আপনার বাবা বাবা অথবা মায়ের সাথে যারা আত্মীয় আপনার, তাদের সাথে আপনি বিয়ে করতে পারছেন না, কিন্তু দাদার সাথে যারা সম্পর্কিত তাদেরকে আপনি বিয়ে করতে পারছেন। যেমন আপনি চাচাতো বোনকে বিয়ে করতে পারছেন, আপনি ফুফাতো বা খালাতো বোনকে বিয়ে করতে পারছেন, because they are connected not by father or mother, they are connected either by grandfather or grandmother। জি, কে যেন কোশ্চেন করতে চাইছিলেন, বল। স্যার আমি, আসসালামু আলাইকুম। বল।
স্যার হচ্ছে আমাদের ধর্ম অনুযায়ী মানে আমরা হিন্দুদেরকে বিয়ে করতে পারি না আর কি, সনাতন ধর্মে যারা আছে, কিন্তু স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে আমরা কি সেটাও পারবো স্যার? না, সনাতন ধর্মে যারা আছে তাদেরকে আপনি বিয়ে করতে পারেন না, নাকি হিন্দুরা যারা আছে তারা হিন্দুদের বিয়ে করতে পারে? না আচ্ছা, আমাদের ধর্ম অনুযায়ী যে মুসলিমরা, সনাতন ধর্মের যারা আছে মানে হিন্দু বলে আমরা যাকে বলি, তাদেরকে বিয়ে করা যায় না আর কি, হ্যাঁ, তাদেরকে বিয়ে করা জায়েজ নেই। স্পেশাল কিন্তু ম্যারেজ স্পেশাল, অ্যাক্ট অনুযায়ী করা যাবে। জি স্যার এটা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে জান হলো আন্ডার সেকশন 3, অ্যাপয়েন্টমেন্ট অফ ম্যারেজ রেজিস্টার, মানে ম্যারেজ রেজিস্টার কিভাবে নিয়োগ প্রাপ্ত হবে। গভর্নমেন্ট ম্যারেজ রেজিস্টার নিয়োগ করবেন স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে বিয়ে করানোর জন্য। সাধারণত ডিস্ট্রিক্ট লেভেলে একজন ম্যাজিস্ট্রেট এই দায়িত্বে থাকেন, যদিও এখানে কোথাও এই কথাটা বলা হয় নাই, কিন্তু প্র্যাকটিক্যালি তাই হয়। কারণ এই আইনের আন্ডারে যিনি রেজিস্ট্রার অফ ম্যারেজ থাকেন উনি পুরো ডিস্ট্রিক্টে একজন, এবং সাথে সাথে ওনার অ্যাফিডেভিট করার ক্ষমতা থাকতে হবে। এখন যদি উনি ম্যাজিস্ট্রেট না হন তাহলে ওনার এফিডেভিট করার ক্ষমতা থাকবে না। এই জন্য সাধারণত একজন ডিস্ট্রিক্ট লেভেলের ম্যাজিস্ট্রেটকে এই দায়িত্বটা দেয়া হয়। এখন কেউ যদি বিয়ে করতে চায় তার দায়িত্ব কি? তার দায়িত্ব হলো ওই ম্যারেজ রেজিস্ট্রারকে একটা নোটিশ দেয়া। আন্ডার সেকশন 4, one of the parties must give notice in writing to the registrar before whom it is to be solemnized। মানে যে ম্যারেজ রেজিস্ট্রারের আন্ডারে উনি চাচ্ছে ওনার বিয়েটা হোক, উনি ওই ম্যারেজ রেজিস্ট্রারকে একটা নোটিশ দিবেন, এবং এই নোটিশটা লিখিত নোটিশ দিবেন। এখন ম্যারেজ রেজিস্ট্রারের কাজ কি? দ্য রেজিস্ট্রার টু হুম সাচ নোটিস ইজ গিভেন মাস্ট বি দ্য রেজিস্ট্রার অফ এ ডিস্ট্রিক্ট উইদিন হুইচ ওয়ান at least of the parties to the marriage has resided for 14 days before such notice is given। বলছে এই নোটিশ দেওয়ার আগে যায়া, মনে করেন আপনি নোয়াখালী থেকে পালাইয়া পটুয়াখালীতে যায়া নোটিশ দিয়া বিয়ে করার জন্য ইয়া করলেন, এটা আপনি পারবেন না। আপনাদের মধ্যে কোনো না কোনো একজন, সেটা হাজবেন্ড হোক অথবা ওয়াইফ হোক, তাদের যে কোনো একজন ওই ডিস্ট্রিক্টে মিনিমাম 14 দিন এই নোটিশ দেওয়ার আগে বসবাস করার রেকর্ড থাকতে হবে। এই জন্য সাধারণত কেউ যখন এই স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে পালায়া কোর্ট ম্যারেজ করতে চায়, তারা সাধারণত যেখান থেকেই মানে পালায়া আসুক না কেন নিজের ডিস্ট্রিক্টে চলে যায়, কারণ নিজের ডিস্ট্রিক্টে আপনি যদি যান তাহলে আপনার এই 14 ডেজের শর্তটা পূরণ করা সহজ। আর একটা কথা বলে দিই, এই আইনের আন্ডারে যে বিয়েগুলা হয় এই বিয়েগুলাকে আমরা সাধারণত কোর্ট ম্যারেজ হিসাবে জানি। এখন এই নোটিশ দিবে কিভাবে, অথবা এই নোটিশের ফরম্যাটটা কি? এই নোটিশের ফরম্যাটটা হলো এই আইনের আন্ডারে একটা শিডিউল আছে, শিডিউলে ফরম্যাটটা দেয়া আছে। আমরা এখন একটু শিডিউলটা দেখি। এই যে শিডিউল, ফার্স্ট শিডিউল, যে নোটিশ অফ ম্যারেজ টু দ্য রেজিস্টার অফ ডিস্ট্রিক্ট ম্যারেজ আন্ডার দ্য অ্যাক্ট। 1 নাম্বার 3, প্রত্যেক আইনের নাম্বার থাকে। আমরা এখনো জানি যে যখন পার্লামেন্টে কোনো আইন পাস হয় তখন আইনের একটা নাম্বার থাকে। এই আইনটা ওরা 1872 সালে 3 নাম্বার আইন, এই জন্য এখানে বলছে।
তো নোটিশ দেওয়ার সময় হাজবেন্ড অথবা ওয়াইফ অথবা ব্রাইড অথবা ব্রাইডগ্রুম যিনি নোটিশ দেন না কেন উনি লিখবেন, আই হিয়ার বাই গিভ ইউ নোটিস দ্যাট ম্যারেজ আন্ডার দ্য এত ইজ ইন্টেন্ডেড টু বি এন্ড উইদিন 3 calendar months from the date of thereof between me and other party herein named described. এখানে নাম থাক নেম মনে করেন মিস্টার এ বি মিস্টার সি ডি, কন্ডিশন আনম্যারিড অর উইডোয়ার স্পিনস্টার, মানে ওনাদের দুইজনের মধ্যে কেউ কোথাও কারোর সাথে এঙ্গেজ থাকতে পারবে না বাই ম্যারিজ বিফোর দ্য ম্যারিজ আন্ডার স্পেশাল ম্যারিজ অ্যাক্ট, এবং তাদের কতটুকু বয়স এবং কতটুকু এই স্টেজ এগুলো সব তাদেরকে বলতে হবে, এবং তারা কতদিন এখানে বসবাস করতো সেটাও তাদেরকে এখানে দেখাতে হবে যে এই ডিস্ট্রিক্টে সে কতদিন ধরে আছে। এটা হলো নোটিশ। তাহলে নোটিশ দেওয়ার পরে কাজ কি? এবার নোটিশ দেওয়ার পরে এবার যিনি ম্যাজিস্ট্রেট থাকবেন তার কাজ কি? ওনার কাজ হলো দি রেজিস্ট্রার শেল ফাইল all such notices and keep them with the records of his office. আপনি যখন নোটিশ মানে যিনি নোটিশ দিবেন ওই নোটিশটা দেওয়ার পর রেজিস্ট্রারের কাজ হলো উনি অফিসে এটার একটা রেকর্ড রাখবেন, এবং এই রেকর্ড রেখে আবার কি করবে, শেল অলসো forthwith enter a true copy of every such notice in a book to be kept for the purpose of furnished to him by the government to be called marriage notice book under the Act 3 of 1872. মানে 1872 সালের আইনের আন্ডারে উনি ম্যারেজ নোটিশ বুকে এটা রেকর্ড রাখবেন, এবং such book shall be open to all reasonable times without fee to any person desirous of inspecting the same. কেউ যদি এ ব্যাপারে কোনো তথ্য জানতে চায় ভবিষ্যতে কোনো ধরনের ফি দেয়া ছাড়া এটা জানার অধিকার যে কোনো মানুষের আছে। এরকম করে উনি রেকর্ড রাখবেন যাতে করে ভবিষ্যতে জানতে পারবে। যেমন গত কয়েকদিন আগে একটা ইন্ডিয়ান সিরিয়াল দেখতেছিলাম, সিরিয়াল দেখার পরে দেখছি ওখানে যে ছেলে মেয়েকে নিয়ে পালাই গেছে, পালাই যাওয়ার পরে যেই বাড়িতে যায় উঠছে তারা, ছেলে মেয়ে যেই বাড়িতে বিয়ে করে যায় উঠছে ওই বাড়িতে যায় মেয়ের ভাই পুলিশ নিয়ে উপস্থিত। এখন ছেলের বাবা জিজ্ঞেস করছে যে আপনারা কিভাবে জানেন যে আমার ছেলে বউ নিয়ে এখানে আছে? বলে আমাদেরকে যিনি পুরোহিত, যিনি বিয়ে করাইছে উনি আমাদেরকে বলে দিছে যে আমরা যখন পুজো দিতে গেছি পুজোর ওখানে পুরোহিত বলে দিছে যে ওরা কোন বাসায় থাকবে বিয়ের পরে। কেউ কোনো প্রশ্ন করছিলেন? ওকে, প্রশ্ন না করলে আমরা সামনে যাই। তাহলে আমরা কি বলছি যে ম্যারেজ রেজিস্টার অফিসে যখন উনি নোটিশ দিবেন রেজিস্টারের কাজ হবে ওই নোটিশগুলো রেকর্ড করা, এবং উনি ম্যারেজ নোটিশ বুক নামে ওটা রেকর্ড করবেন। পরবর্তীতে যদি কেউ তথ্যের জন্য সেটা জানতে চায় ভবিষ্যতে ইন্সপেকশনের জন্য ইন্সপেকশনের উদ্দেশ্যে জানতে চায় তাহলে ম্যারেজ রেজিস্টার অফিসার বা ম্যারেজ রেজিস্টার সেটা মানুষকে দেখাতে বাধ্য, এবং সেটার জন্য উনি কোনো ধরনের ফি নিতে পারবেন। এখন আসেন, আপনি নোটিশ দিচ্ছেন বিয়ে করার জন্য, মানে যে কোনো একজন পার্টি ম্যারেজের যে কোনো একজন পার্টি বিয়ে করার জন্য একটা নোটিশ দিচ্ছে ম্যারেজ রেজিস্টার অফিসে। এখন ম্যারেজ রেজিস্টার অফিসের এই নোটিশের বিরুদ্ধে কারো যদি কোনো অবজেকশন থাকে তাহলে যে কেউ ওটার ব্যাপারে অবজেকশন দিতে পারে। জি আকিফুল বলেন। স্যার স্ক্রিন শেয়ার দেন প্লিজ, দেখা যাচ্ছে না। Sorry. তাহলে আমরা কি বলছি, সরি, আমরা কি বলছি, যখন এরকম ম্যারেজ রেজিস্টার অফিসে নোটিশ দিবেন, নোটিশ দেওয়ার পরে ম্যারেজ রেজিস্ট্রারের কাজ হলো সেটা রেকর্ড করা। রেকর্ড করার পরে বা নোটিশ দেওয়ার পরে কারো যদি কোনো অবজেকশন থাকে যে আসলে এই বিয়েটা হতে পারবে না, এই বিয়ে নিয়ে ওনার আপত্তি আছে, তাহলে নোটিশ দেওয়ার 15 দিনের মধ্যে যে কেউ এই নোটিশের বিরুদ্ধে অবজেকশন জানাতে পারে।
And such marriage may be solemnized unless it has been previously objected to in a manner hereinafter mentioned. যদি এরকম অবজেকশন না জানানো হয় তাহলে ম্যারেজ রেজিস্ট্রারের কাজ হলো ওই বিয়েটা সলেমনাইজ করা, মানে ওই বিয়েটা পড়িয়ে ফেলা। আর যদি অবজেকশন করা হয়, any person may object to any such marriage on the ground that it would contravene some one or more of the condition prescribed in clause 1, 2, 3, 4 of section 2। তাহলে 1, 2, 3, 4 সেকশন 2 তে কি কি আছে? 1, 2, 3, 4 সেকশন 2 তে আছে এগুলো। is a person neither of whom profess Christian or person each of whom profess one of the following religion, that is to say neither, যেমন একটা কন্ডিশন থাকতে পারে, অবজেকশন থাকতে পারে যে ও যে বিয়ে করতে আসছে ওর তো আগে একটা বিয়ে আছে, মানে হাজবেন্ড বিয়ে করার জন্য রেজিস্টার অফিসে নোটিশ দিল, নোটিশ দেওয়ার পরে ওয়াইফ আইসা ও হাজবেন্ডের বিরুদ্ধে অবজেকশন জানাইছে যে আমি তো ওর ওয়াইফ। অথবা যদি এমন হয় যে যেই ছেলে নোটিশ দিছে 18 বছর হয়েছে, বাবা এসে অবজেকশন দিছে ছেলের তো বয়স 18 হয়নি। থার্ড হলো যে পার্টিস যে বিয়ে করতে আসছে, যাকে বিয়ে করতে আসছে ও তার নিষিদ্ধ কোনো সম্পর্ক, নিষিদ্ধ সম্পর্ক বলতে বাবা মা অথবা বাবা মায়ের সম্পর্ক যেগুলো আছে, অথবা আমাদের যে ম্যারিটাল রিলেশনের কারণে আমরা যে নিষিদ্ধ সম্পর্ক, যেগুলাতে আমরা প্রহিবিটেড ডিগ্রি অফ ম্যারেজ বলি, যেগুলাতে বিয়ে করা যায়, এরকম যদি অবজেকশন থাকে তাহলে ওই বিয়েটা করাতে পারে। এখন এই এরকম অবজেকশন দেওয়ার পরে রেজিস্ট্রারের কাজ কি? রেজিস্ট্রারের কাজ হলো দি নেচার অফ দ্য অবজেকশন মেড শেল বি রেকর্ডেড ইন রাইটিং, মানে ওনার সর্বপ্রথম কাজ হলো অবজেকশনটা লিখিত ভাবে নেয়া, এবং লিখিত নিয়ে উনি নিজে আবার ওটা ওনার রেজিস্টার বুকে রেকর্ড করা, তাও সেটাও রাইটিং হতে হবে। রেকর্ড করে যদি ওটা প্রয়োজন হয় যিনি অবজেকশন করছেন তাকে পড়ে শোনাবেন, তাকে ব্যাখ্যা করবে উনি যা বলতে চাইছেন সেটা উনি লিখছেন কি লিখেন নাই সেটা ব্যাখ্যা করে শোনাবেন, এবং শেল বি সাইন বাই হিম অন হিজ বিহাফ, এবং যাকে পড়ে শোনাবেন উনি অথবা ওনার পক্ষের কেউ একজন সিগনেচার দিয়ে যাবে যে আমি এটা অ্যাডমিট করলাম, আমি এটা অবজেক্ট করে গেলাম। এরপরে কাজ কি? এরপরে কাজ হলো on receipt of such notice of objection the registrar shall not proceed to solemnize the marriage। এরকম অবজেকশনের নোটিশ যখন যখন অবজেকশন করবেন তখন এই অবজেকশনের পরে ম্যারেজ রেজিস্ট্রারের কাছে একটা নোটিশ যাবে। ম্যারেজ রেজিস্ট্রারের কাছে নোটিশ যাওয়ার পরে ম্যারেজ রেজিস্ট্রার ও ব্যাপারে আর বিয়ের জন্য আগাবে কতদিন? আনটিল দ্য লেপস অফ 14 days from the receipt of such objection। যখন উনি এই অবজেকশনটা রিসিভ করেন এটার 14 days অতিক্রম হওয়ার আগে উনি বিয়ে করানোর জন্য আগাবেন। তবে শর্ত হলো if there be a court of competent jurisdiction open at the time, যদি সেটা কম্পিটেন্ট জুরিসডিকশন অফ দা কোর্টে মানে সিভিল কোর্টে যদি এটা অলরেডি ডিসিশনের জন্য প্রসেস শেষ হয় তাহলে। এখন যদি এমন হয় যে যে সময়ে এই অবজেকশনটা জানানো হলো ম্যারেজ রেজিস্ট্রারের নোটিশের বিরুদ্ধে, এই সময়ে কোনো কম্পিটেন্ট সিভিল কোর্ট ওপেন নাই, এখানে আপনাদের কোশ্চেন আসতে পারে কম্পিটেন্ট সিভিল কোর্ট কোনগুলো? সাধারণত ফ্যামিলি ম্যাটারের জন্য আমরা অ্যাসিস্ট্যান্ট জাজকেই কম্পিটেন্ট কোর্ট মনে করি। এখন যদি এমন হয় যে ওই সময়ে আসলে কোর্ট সরকারিভাবে বন্ধ, যদি এমন হয় তাহলে যখন কোর্ট ওপেন হবে সেদিন থেকে কোর্টের ওপেন হওয়া 14 দিন পর্যন্ত আপনাকে রেজিস্ট্রারকে ওয়েট করতে হবে। And the person objecting to the intended marriage
যেই লোকটা এই ব্যারিজের ব্যাপারে অবজেকশন জানাইছে উনি কি করবেন, ওনার কাজ কি? মে ফাইল এ সুট ইন এনি কোর্ট হ্যাভিং লোকাল জুরিসডিকশন other than the court of small causes for a declaratory decree. উনি এই ম্যারেজ রেজিস্ট্রেশনের নোটিসের রেজিস্টারের নোটিসের বিরুদ্ধে যে অবজেকশন জানালেন, এই অবজেকশনের রিসিপ্ট নিয়ে উনি আদালতে মামলা করবেন। কোন আদালতে? যে আদালতে জুরিসডিকশন আছে। জুরিসডিকশন মানে কি? যে আদালত মামলাটা হিয়ারিং করতে পারবে। কোন আদালত মামলাটা হিয়ারিং করতে পারবে? প্রত্যেক জেলা সদরের কোর্টের অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট আছে, এবং অ্যাসিস্ট্যান্ট জাজেস কোর্টের কিছু কোর্ট আছে যেগুলোকে মনে করা হয় বা এগুলাকে এর এক মানে আদালত কর্তৃক এগুলার দায়িত্ব দেওয়া হয় ফ্যামিলি কোর্ট হিসেবে। ওই ফ্যামিলি কোর্টে আপনাকে যেতে হবে, বাট মনে রাখতে হবে ওই ফ্যামিলি কোর্টেই যাবেন যেই ফ্যামিলি কোর্টে আপনার থানার মামলা শোনার এখতিয়ার আছে। তাহলে এই মামলা শুনে আদালত কি ঘোষণা করবে, কি রায় দিবে? উনি খালি ডিক্লেয়ার করবে। কি ডিক্লেয়ার করবে? ডিক্লেয়ার করবে যে এই যে নোটিশের বিরুদ্ধে অবজেকশন দেওয়া হলো, কেন? যে নোটিশের বিরুদ্ধে অবজেকশন দেওয়া হলো যে সেকশন 2 এর যে কন্ডিশন গুলো আছে, সেই কন্ডিশন গুলো এই বিয়ে যদি হয় তাহলে ভায়োলেট হবে। এটা একটা ডিক্লারেশন দিতে পারে। আরেকটা ডিক্লেয়ার দিতে পারে যে যে বিয়েটা ইন্টেন্ড করা হচ্ছে এই বিয়ে হওয়াতে সেকশন 2 এর কন্ডিশন গুলো ভায়োলেট হবে না। শুধু এই ঘোষণা, যদি ঘোষণা দেওয়া হয় ভায়োলেট হবে, তাহলে বিয়েটা হবে না। আর যদি ভায়োলেট না হয় মনে করা হয় অথবা ডিক্লেয়ার করা হয়, তাহলে বিয়েটা হবে। তবে এখানে আবার কিছু প্রসিডিউর আছে। প্রসিডিউর গুলো যেমন, যদি আপনার এরকম কোনো কোনো প্রভিশন ভায়োলেট না হয়, তাহলে আপনাকে সার্টিফিকেশন এক ধরনের দেওয়া হবে। আর যদি ভায়োলেট হয় তাহলে সার্টিফিকেশন আরেক ধরনের দেওয়া হবে। যেমন আন্ডার সেকশন 8, the officer before whom such suit is filed thereupon give the person presenting it a certificate to that effect that such suit has been filed. তাকে সার্টিফিকেশন দেওয়া হলো যে মামলা ফাইল হয়েছে। If such certificate to be lodged with the register within 14 days from the receipt of the notice of the objection, ওই নোটিশের রিসিপ্ট গ্রহণ করার 14 ডেজ এর মধ্যে এই সার্টিফিকেশন যদি উনি রেজিস্টার অফিসে জমা দেন, তাহলে ওনার কাজ কি? ইফ দেয়ার বি এ কোর্ট অফ কম্পিটেন্ট জুরিসডিকশন ওপেন এট দ্য টাইম, যদি কোর্ট ওপেন থাকে তাহলে 14 ডেজ এর মধ্যে। আর যদি কোর্ট ওপেন না থাকে তাহলে যেদিন ওপেন হবে তার 14 দিনের মধ্যে দি ম্যারেজ শ্যাল নট বি solemnized till the decision of such court has been given. এরকম ডিসিশন দেওয়ার আগ পর্যন্ত উনি মামলার রায় দিবেন না। and the period allowed by law for appeals, এখন যদি এমন হয় শুধু মামলায় উনি রায় দেন নাই, রায় দেওয়ার পর পর আবার যিনি অবজেক্ট করছেন, রায় দেওয়ার পরে উনি সংক্ষুব্ধ হয়ে এটার বিরুদ্ধে আবার আপিলও করছে, সেটা হতে পারে যারা বিয়ে করবে তারা আপিল করছে, অথবা এমন হতে পারে যারা অবজেকশন জানাইছে তারা আপিল করছে। এরকম যদি হয় তাহলে যেদিন আপিলেট কোর্টের আপিল হবে সেদিনের মধ্যে। তাহলে সহজ কথা হলো, যদি আপনার নোটিশ দেওয়ার হয় তাহলে কোর্ট ওপেন থাকলে আপনি 14 দিন পর্যন্ত ওয়েট করবেন, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো কোর্টের ডিসিশন দেওয়ার আগ পর্যন্ত, সেটা অ্যাপিলেট কোর্টের ডিসিশন হতে পারে, সেটা ট্রায়াল কোর্টের ডিসিশন হতে পারে। তার মানে দুইটা ওয়ে, একটা হলো 14 দিন পর্যন্ত ওয়েট করবেন, আর যদি দেখা যায় কোর্ট ইজ প্রসিডিং, কোর্ট ইজ গোয়িং ওয়ার্কিং ফরওয়ার্ড, সেই ক্ষেত্রে আপনাকে আনটিল দ্য ডিসিশন ইজ গিভেন ততদিন পর্যন্ত ওয়েট করতে হবে। আর যদি আপনাকে আগেই ঘোষণা দিয়ে দেন কোনো সমস্যা নাই, ইউ ক্যান প্রসিড অন, তাহলে আপনারা যেদিন এই ঘোষণাটা দিয়ে দিবে সেদিনই আপনি রেজিস্টার কাজ আগাতে পারেন।
এখন যদি এমন হয় ম্যারেজ রেজিস্ট্রারের কাছে এরকম কোনো সার্টিফিকেটই যায় নাই যে উনি মামলা করছে কি করে নাই, if such certificate be not lodged in the manner or within the period prescribed in the last proceeding paragraph, এবং ওই 14 দিনের মধ্যে এরকম কোনো নোটিশ বা সার্টিফিকেট যায় নাই, or if the decision of the court be that such marriage would not contravene any or more of the condition prescribing clause অর্থাৎ such marriage may be solemnized। বলছো যদি আদালতে উনি মামলা করছে এরকম কোন মামলার সার্টিফিকেশন, কার কাছ থেকে সার্টিফিকেশন, কোর্টের কাছ থেকে সার্টিফিকেশন যে মামলা আমরা রিসিভ করছি, এরকম কোন সার্টিফিকেশন যদি আদালতে ম্যারেজ রেজিস্ট্রারের কাছে না আসে, তাহলে ম্যারেজ রেজিস্ট্রার মামলা বিয়েটা চালিয়ে যাও। কতদিন অপেক্ষা করে? 14 দিন। আর যদি উনি অথবা আদালত যদি অলরেডি ঘোষণা দিয়ে দেয় বিয়েটা হওয়াতে আমরা যে যে প্রভিশনের অবজেকশন পাইছি এগুলা ভায়োলেট হবে না, তাহলে বিয়েটা হয়ে যাবে। If the decision of such could be that the marriage in question would contravene any of the conditions, যদি উপরে যে কন্ডিশন গুলোর কথা আমরা বলছি এগুলো কোনো একটা ভায়োলেট হয়, তাহলে ম্যারেজ শেল নট বি সলেমনাইজড, মানে বিয়েটা আর হবে না। এখন যদি এমন হয় যিনি অবজেকশন করছেন, যিনি এই ম্যারেজ নোটিশ দেওয়ার ক্ষেত্রে ম্যারেজের রেজিস্ট্রারের কাছে নোটিশ দেওয়ার পরে, সেটা ছেলে হতো বা মেয়ে যিনি দেন না কেন, এই নোটিশের বিরুদ্ধে যিনি অবজেকশন করছেন, ওনার এই নোটিশ যদি আদালতের কাছে মনে হয় এই লোকটা অযৌক্তিক এবং একটা বাজে উদ্দেশ্যে এই ধরনের অবজেকশনটা জানাইছে, তাহলে তার শাস্তি কি? শাস্তি হলো আদালত উইল ইনফ্লিক্ট এ ফাইন, তার একটা ফাইন করবে, বাট ফাইনটা খুবই নমিনাল, কি নট এক্সিডিং 1000 রুপিস। ওই সময় রুপিস ছিল, এখন টাকা। যিনি অবজেকশন দিচ্ছেন তাকে 1000 টাকা জরিমানা করবে, এবং এই 1000 টাকা অথবা তার কিছু অংশ যারা বিয়ে করার জন্য নিয়ত করছে তাদেরকে আদালত অ্যাওয়ার্ড করতে পারে, পুরস্কৃত করতে পারে। আকিফুল বলেন। স্যার, অবজেকশন যিনি করছেন তিনি যে অযৌক্তিক এটা কিভাবে চিনবে, নাকি এর জন্য কোনো তদন্ত করবে? এটা আদালত দেখবে। আদালত যখন রায় দিবে তখন ওনার কাছে যৌক্তিক অযৌক্তিক বোঝাবে না, যে আসলে এই জি লোকের বিরুদ্ধে বলছে যে এই লোক আরেকটা বিয়ে করছে, দেখা গেছে যে এই লোকের এরকম কোনো কিছু নাই, শুধু শুধু বিয়েটা ঠেকানোর জন্য এটা করছে, অথবা যে মেয়ের সাথে বিয়ে হবে ওই মেয়েটারে এই লোক পছন্দ করে এই জন্য বিয়ে ঠেকানোর জন্য করছে। এটা তো জি স্যার, বুঝছি। it will be decided by the court। এরপর আসেন ডেক্লারেশন বাই পার্টিজ এন্ড উইটনেসেস, মানে যারা আপনার বিয়েতে উইটনেস থাকবে, তারা যে উইটনেসটা দিবে তাদের যোগ্যতা অযোগ্যতা নিয়ে এবার কোশ্চেন। আমরা নর্মালি জানি নর্মাল বিয়েতে সাক্ষী লাগে 2 জন, মুসলিম বিয়েতে সাক্ষী লাগে 2 জন, হিন্দু বিয়েতে সাক্ষী কয়জন লাগে আমার এক্স্যাক্টলি জানা নেই। কয়জন লাগে আমাদের কে যেন আছে, হিন্দু কেউ নাই আজকে? 2-3 জন তো স্যার আছে। আমি আছি স্যার। হিন্দু বিয়েতে উইটনেস কয়জন লাগে? স্যার বিয়েতে তো উইটনেস লাগে না। ওই হিন্দু বিয়েতে উইটনেস লাগে না, কিন্তু ইন্ডিয়ান হিন্দু ম্যারেজে উইটনেস লাগে। যাই হোক, স্যার এখানে লাগে না স্যার, এখানে রিচুয়াল গুলো হচ্ছে নেই। হ্যাঁ রিচুয়াল, এটা হলো আমাদের দেশের ক্লাসিক্যাল, মানে পুরো কি বলে রিচুয়ালটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। যাই জি হোক, এই স্যার। জন্য আমিও জানি না, কিন্তু ইন্ডিয়াতে সাক্ষী লাগে। আকিবুল বলেন। স্যার, আমাদের হচ্ছে ধর্মীয় ল অনুযায়ী বিয়েতে সাক্ষী লাগে 2 জন, কিন্তু হচ্ছে রেজিস্টার বুকে আমরা সাক্ষী পর 4 জন দেখতে পাই। স্যার, এই দুইটা যে দুই রকম হয়, এটা সম্পর্কে কিছু হ্যাঁ যদি বলেন, বলতেন। কোথায় সাক্ষী 4 জন লেখা থাকে? স্যার, ওই যে আমরা যে রেজিস্টারি করি, যে রেজিস্টার বুকে 4 জন সাক্ষীর জায়গা থাকে। কেন লেখা থাকে আমি জানি না, সাক্ষী 3 জনের বেশি কখনো লাগার কথা। আচ্ছা,
নর্মালি মুসলিম লতে বিয়েতে সাক্ষী লাগে 2 জন, কিন্তু মুসলিম ল এর ট্রেডিশনাল, যেটাকে আমরা ক্লাসিক্যাল মুসলিম ল বলি, ক্লাসিক্যাল মুসলিম ল অনুযায়ী যখন সাক্ষী মহিলা থাকে তখন মহিলা 2 জন, ছেলের পরিবর্তে মহিলা লাগবে 2 জন, আর আরেকজন ছেলের জন্য অবশ্যই ছেলে থাকতে হবে। তার মানে টোটাল সাক্ষী হলো 3 জন। একটা ছেলে মাস্ট থাকতে হবে, আর আরেকটা ছেলের জন্য 2 জন মেয়ে হতে হবে। তাহলে সাক্ষী 3 জনের বেশি লাগার কোনো সুযোগ নাই। আর আমাদের যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আছে, স্পেশাল ম্যারেজ অ্যাক্টে সাক্ষী লাগে একদম আইনগতভাবে 3 জন। আচ্ছা, এখন আসেন ওনাদের ডেক্লারেশন, ওনাদের যোগ্যতা অযোগ্যতা, ওনারা যদি কোনো ভুল করে তাহলে কি হবে। বিফোর দ্য ম্যারেজ ইজ solemnized, the parties and 3 witnesses shall, in the presence of registrar, sign a declaration in the form contained in the second schedule to this act. বলছে যখন আমরা বিয়ে সলেমনাইজ করব তখন 2 পার্টি এবং তার উইটনেসেরা রেজিস্টারের প্রেজেন্সে সিগনেচার করবে। কিসের সিগনেচার করবে? একটা ডেক্লারেশনের সিগনেচার করবে। সেই ডেক্লারেশনটা কোথায়? ডেক্লারেশনটা আছে সেকেন্ড শিডিউল। সেকেন্ড শিডিউলটা আমরা একটু দেখি। সেকেন্ড শিডিউল, যেমন এই সেকেন্ড শিডিউলে বলা আছে, যেমন এ বি hereby declare as follows: I am at the present time unmarried. I do not profess the Christian, Jewish, Hindu, Muslim, Parsi, Buddhist, Sikh। এটা শর্ত, এটা করতে হবে, তাকে প্রফেস করতে হবে আমি এই কোনো ধর্মে বিশ্বাস করি না। I have completed my age of 18 years. আমার 18 বছর হয়েছে। I am not related to C and D, মানে যারা কন্যা আছে তাদের সাথে in any degree of consanguinity or affinity which would according to the law to which I am subject or to which the said CD is subject or subject to the provision of clause 4 of subsection 2 of, যেটা আমরা অলরেডি পড়ছি, যে রেন্ডার ম্যারেজ বিটুইন আস ইলিগাল, মানে আমরা এমন কোনো নিষিদ্ধ সম্পর্কে বা প্রহিবিটেড ডিগ্রি অফ ম্যারেজে রিলেটেড না যে কারণে আমাদের ম্যারেজটা ইলিগাল হবে। কনসেন্ট অফ মাই ফাদার গার্ডিয়ান, যদি তাদের বয়স কত হয়, হ্যাজ নট কমপ্লিটেড দ্য এজ অফ 21 ইয়ার, তাদের বয়স যদি 21 ইয়ার না হয় তাহলে গার্ডিয়ানদের পারমিশন লাগবে। এবং আই এম অ্যাওয়ার, মানে যে পার্টি সিগনেচার করছে উনি বলছে আই এম অ্যাওয়ার দ্যাট ইফ এনি স্টেটমেন্ট ইন দিস ডিক্লারেশন ইজ ফলস and if in making such statement I either know or believe it to be false and do not believe it to be true, I am liable to imprisonment and false liable to fine। মানে একদম ঘোষণা দিচ্ছেন আমি এরপরে যা লিখছি সব সত্য, কিন্তু এরপরেও যদি আমি অসত্য জেনেও সেটা সত্য বলছি অথবা অসত্যকে সত্য বলছি, যাই বলি না কেন, পরবর্তীতে এটার জন্য আমার জেল জরিমানা হবে। এটা করে সিগনেচার দিয়ে দিল ব্রাইডগ্রুম এবং যারা কি বলে ব্রাইড, এই যে ব্রাইডের জন্য আলাদা, তারপরে হলো তারপরে থার্ড শিডিউল। তাহলে এই যে সিগনেচার দিল, এই সিগনেচারে কারা কারা আছে দেখেন। সাইন ইন আওয়ার প্রেজেন্স বাই দ্য অ্যাবভ নেম ABCD, এরা হলো 3 উইটনেস। GHIJK, এরা হলো উইটনেস। তারপর আরেকজন কই, ম্যারেজ রেজিস্টারের জন্য আলাদা। আচ্ছা যাই হোক, ম্যারেজ রেজিস্টার তো বরাবর উপরে, এবং এখানে এখানে ফরম্যাটে দেখানো নাই, কিন্তু এদের প্রত্যেকের সিগনেচারে ওনার কাউন্টার সিগনেচার লাগবে। মানে ইয়াদের ম্যারেজ রেজিস্টারের কাউন্টার সিগনেচার লাগবে। ও আছে, কাউন্টার সাইন অফ রেজিস্টার অফ ম্যারেজ আন্ডার নিচে ওনার সাইন লাগবে। আবার ফাদার মাদার যদি ওদের বয়স কম হয় তখন ফাদার মাদারের বা গার্ডিয়ান যারা থাকবেন তাদের সিগনেচার লাগবে।
তাহলে আমরা কি বলছি যে ওনারা সিগনেচার করলেন। If either party has not completed the age of 21 years, the declaration shall also be signed by his father or mother, or father or guardian, except in the case of widow. In every case, it shall be countersigned by the register. বলছে বা হাজব্যান্ড ওয়াইফ তারা ডিক্লারেশন করবে এবং তাদের সাইন থাকবে, এবং যদি তাদের বয়স কম হয় তারা অবশ্যই বাবা অথবা তাদের গার্ডিয়ানের সিগনেচার থাকবে। তবে উইডোর ক্ষেত্রে এই শর্তটা প্রযোজ্য না। কিন্তু সকল ক্ষেত্রে যারা ব্রাইড এবং ব্রাইডগ্রুম যারা সিগনেচার করবেন তাদের সিগনেচারের নিচে কাউন্টার সিগনেচার থাকবে হলো রেজিস্টার। এখন এটা সলেমনাইজ হবে কিভাবে, এটা কি ম্যারেজ রেজিস্টার কি বলে পদ্ধতিটা কি? দ্য ম্যারেজ শ্যাল বি solemnized in the presence of registrar and 3 witnesses who sign the declaration. তার মানে রেজিস্টার এবং 3 উইটনেস যারা থাকবেন তারা প্রেজেন্ট থাকবেন। এবং it may be solemnized in any form provided that each party says to other in the presence and hearing of the registrar and witness। কি বলবে? যেমন আমরা বলি না কবুল, এই এই শব্দটা বলবে আই টেক বি টু বি মাই ওয়াইফ, অর আই টেক বি টু বি মাই লফুল হাজবেন্ড, মানে আমি আইনগতভাবে অমুককে আমার হাজবেন্ড হিসাবে গ্রহণ করলাম। তার মানে কবুল এখানেও আছে। প্লেস হোয়ার ম্যারেজ মে বি সলেমনাইজড, এটা খুবই হাস্যকর একটা সেকশন, যে ম্যারেজটা কোথায় সলেমনাইজড হবে। যেমন এখানে বলছে ম্যারেজটা সলেমনাইজ হবে আইদার এট দ্য অফিস অফ দ্য রেজিস্টার, মানে রেজিস্টারের অফিসে, অথবা খুব যৌক্তিক কোনো দূরত্বে রেজিস্ট্রারের অফিস থেকে রিজনেবল কোনো ডিস্টেন্সে হবে, যেখানে পার্টিরা নিজেরা ইচ্ছা করে ওই স্থানটা ডিসাইড করতে পারে। তবে শর্ত কি? শর্ত হলো গভর্নমেন্ট মে প্রেসক্রাইব দ্য কন্ডিশন আন্ডার হুইচ সাচ ম্যারেজ মে বি solemnized in places other than register office and additional fees to be paid thereof। বলছে গভর্নমেন্ট এটার কন্ডিশন দিয়ে দিতে পারে, রেজিস্টার অফিসের বাইরে যদি আপনি বিয়ে করেন তাহলে আপনাকে অবশ্যই এডিশনাল ফি রেজিস্টারকে দিতে হবে। এটা খুবই হাস্যকর একটা মানে সেকশন, মানে আইনগতভাবে রেজিস্টারকে টাকা নেয়ার একটা সুযোগ করে দিল। এখন কেউ কোর্ট ম্যারেজ করতে গেলে কেউ কি ম্যাজিস্ট্রেটকে বলবে যে আমি বাসায় বিয়ে করবো, আপনি আসেন? এটা বলার সাহস আছে? এটা বলার সাধারণত সাহস নাই, কিন্তু এরপরেও এই কথাটা এখানে আছে। সার্টিফিকেট অফ ম্যারেজ, বিয়ে করলে তো একটা সার্টিফিকেট আমার থাকবে, যেটাকে আমরা কাবিননামা বলি, ম্যারেজ রেজিস্টার বলি, ম্যারেজ সার্টিফিকেট বলি, এবং সেটা কাবিননামা একটা বই আছে, এই বইতে এটা থাকবে। When the marriage has been registered, solemnized, the registrar shall enter a certificate thereupon in a book to be kept by him for that purpose and to be called marriage certificate book under act। শুধুমাত্র পার্থক্য হলো আমরা যে কাবিননামা, যেগুলো রিলিজিয়ন দিয়ে বিয়ে হয় সেগুলোর কাবিননামার বই, আবার এই স্পেশাল ম্যারেজ অ্যাক্টের কাবিননামার বই আলাদা। এখন আসেন, থার্ড শিডিউলে লেখা আছে এই ম্যারেজ সার্টিফিকেটটা কেমন হবে। থার্ড শিডিউল আই, রেজিস্টার সার্টিফিকেট, আই ইএফ, ইএফ মানে যিনি রেজিস্টার উনি, আই ইএফ সার্টিফাই দ্যাট অন এত এত অ্যাপিয়ার্ড বিফোর এ মি A, B, and C, D, each of whom in my presence and in the presence of 3 credible witnesses, credible মানে বিশ্বাসযোগ্য, whose names are signed here under and made the declaration required by the Act 3 of 1872, and that a marriage under this said act was solemnized between them in my presence। মানে আমার উপস্থিতিতে তিনজন সাক্ষীর এবং তিনজন সাক্ষীর উপস্থিতিতে 1872 সালের 3 নম্বর আইন অনুযায়ী যে সকল
সাক্ষীর স্বাক্ষর নিচে আছে তাদের উপস্থিতিতে, এবং আমার উপস্থিতিতে এই বিয়েটা অমুক তারিখে অমুক অমুকের মধ্যে সম্পন্ন হয়েছে। যেমন এখানে সাইন আছে রেজিস্টারের, যেহেতু এটা সার্টিফিকেট হলো রেজিস্টার অফিসের সিগনেচার, এরপরে যারা উইটনেস ছিল তাদের সিগনেচার। প্রোভাইডেড আছে, যেটা আমরা অলরেডি বলে ফেলছি। When the marriage has been solemnized, the registrar shall enter a certificate thereon according to the Act 3 of 1872, according to the third schedule of this Act, and such certificate shall be signed by the parties to the marriage and the three witnesses, যেটা আমরা অলরেডি দেখছি। এরপর আসেন সেকশন 40। এখন এই কাজটা করার জন্য কত টাকা ফি আপনাকে দিতে হবে, এটা গভর্নমেন্ট সময়ে সময়ে ঠিক করে দেবে, এটা আইন স্পেসিফাই করে দেয়নি। And register may, if it thinks fit, demand payment of any such fee before the solemnization of the marriage or performance of any other duty in respect of which it is payable. রেজিস্ট্রার ওনার যেটা যৌক্তিক মনে করবে এই ধরনের ফি উনি ক্লেম করতে পারেন। And the said marriage certificate book shall at all reasonable times be open for inspection and shall be admissible as evidence of the truth of the statement therein contained. বিয়ে হয়ে গেলে পরবর্তীতে এটা যে কোনো সময় এই বিয়ে প্রমাণের জন্য যে কেউ যদি ইন্সপেকশন করতে চায় সেটা করতে পারে, এবং সেটা যৌক্তিক সময়ের মধ্যে। And certificate extracts therefrom shall on application be given by the registrar on the payment to him by the applicant of a fee to be fixed by the government. এবং সব সময় কেউ যদি সার্টিফিকেটের নকল তুলতে চায় তাহলে অবশ্যই তাকে টাকা জমা দিয়ে এই সার্টিফিকেটের নকল তুলতে হবে, অথবা মেইন কপি তুলতে হবে। মেইন কপি তো তুলবে, অন্য কেউ যদি পরবর্তীতে সার্টিফিকেট নকল তুলতে চায় তাহলে সেটাও টাকা জমা দিয়ে তুলতে পারে, এবং টাকা কতটুকু দেবে সেটাও রেজিস্টার ঠিক করবে। এখন আসে, এতক্ষণে আমরা বিয়ে সলেমনাইজ করলাম, বিয়ে সম্পন্ন করলাম। এখন আসেন, যদি কেউ সেকশন 2 সাবসেকশন গুলো ভায়োলেট করে তাহলে কি হবে? আকিফুল বলেন। স্যার সার্টিফিকেট কি বিয়ের সাথে সাথে দেয়? বিয়ের সাথে সাথে দিবে এটা তো বলি নাই। না মানে বিয়ের পরপরই কি তোলা যাবে স্যার? বিয়ের পর পরই তোলা যাবে বলতে এটা ডিপেন্ড করে আপনার ওই ম্যারেজ রেজিস্টার অফিসের সাথে খাতির কতটুকু, এবং তাকে আপনি কিভাবে খুশি করবেন। জি কারণ স্যার। সাধারণত সাথে সাথে দেবে না, এটা কিছু কয়েকদিন পরে যায় ওদের অফিস থেকে নিয়ে আসতে। জি জি স্যার। মাহফুজ, মাহফুজ বলেন। স্যার এখানে যে উইটনেস, এটা কি মুসলিম লয়ের যে উইটনেসের সিস্টেম সেই সিস্টেমে তিনজন উইটনেস হবে? বিয়েই তো মুসলিম না, আপনি মুসলিম আনেন কেন? তাহলে তিনজন মানে উইটনেসটা বুঝলাম না। যে কোনো উইটনেস। ছেলে মেয়ে, তিনজন মেয়ে হলেও হবে? হ্যাঁ, এটা তো বলে নাই কিছু। ও আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। যে কোনো উইটনেস, ছেলে মেয়ে হতে পারে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কেউ হইতে পারে এখানে সাক্ষী। কারণ বিয়ে তো বলেই দিচ্ছে, আই বিলং টু নো রিলিজিয়ন, আই ডু নট প্রফেস এনি রিলিজিয়ন, আমি কোনো ধর্ম মানি না। জি স্যার। ওকে, এখন আসেন, যদি এমন হয় কেউ বিয়ে থাকা অবস্থায় আরেকটা বিয়ে করে এই আইনের আন্ডারে, তাহলে কি হবে? Every person who, being at that time married, procures a marriage himself to be solemnized under this act, shall be deemed to have committed an offense under Section 494 or Section 495 of the Penal Code, as the case may be, and marriage so solemnized is void. কেউ যদি তার এক্সিস্টিং জীবিত ম্যারিড ওয়াইফ অথবা হাজবেন্ড থাকা অবস্থায় এই আইনের আন্ডারে আরেকটা বিয়ে করতে যায় তাহলে তার এই আইনের আন্ডারে বিয়েটা অবৈধ হবে, দ্বিতীয় বিয়েটা অবৈধ হবে।
এটা ভ্যালিড হবে না। আরো অসুবিধা হলো, যদি কেউ এরকম ধরা পড়ে তাহলে তার 7 থেকে 10 বছরের জেল হতে পারে। Every person married under this act during the lifetime of his or her wife or husband contracts any other marriage shall be subject to the penalties provided in section 495 and 494 or 495 of the Penal Code for the offense of marrying another again during the lifetime of a husband or wife, whatever may be the religion which he or she professed at the time of her second marriage. বলছে, আগের সেকশনে বলছে যে কেউ এই আইনের আন্ডারে যদি এক্সিস্টিং বিবাহিত কোনো ওয়াইফ অথবা হাজবেন্ড থাকা অবস্থায় সে যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে তার 7 থেকে 10 বছরের যে কোনো পরিমাণে জেল হতে পারে। দ্বিতীয় সেকশন 16 এসে বলছে আগের বিয়েটা যে রিলিজিয়নেই হোক না কেন, সেকেন্ড বিয়েটা যে কোনো রিলিজিয়নই হোক না কেন, যদি এই আইনের আন্ডারে হয় তাহলে সে এই আইনের শাস্তি থেকে মুক্তি পাবেন। তার মানে ধর্ম কোনো গ্রাউন্ড হইতে পারে না যদি এই আইনের আন্ডারে বিয়ে হয়। এরপর আসেন, যদি কেউ তালাক দিতে চায়, তালাক দিতে চাইলে এই আইনের আন্ডারে বিয়ে হওয়া কোনো বিয়ে যদি তালাক দিতে চায় তাহলে তাকে অবশ্যই ডিভোর্স অ্যাক্ট 1860 অনুযায়ী তালাক, 1860 বা এক্সাক্ট সনটা আমার মনে নাই, ডিভোর্স অ্যাক্ট অনুযায়ী তাকে মামলা করে তাহলে তাকে ডিভোর্স করতে হবে। তার মানে এখানেও ধর্ম প্রযোজ্য না। এরপরে আসেন, the issue of marriage solemnized under this act shall, if they marry under this act and be deemed to be subject to the law to which their fathers were subject to the prohibition of marriage by reason of consanguinity or affinity, and the proviso to section 2 of this act shall apply to them. কি বলছে? The issue of marriage solemnized under this act, ইস্যু মানে কি? সন্তান। বলছে এই আইনের আন্ডারে যারা বিয়ে করে এবং তাদের সন্তান হয়, ইফ দে ম্যারি আন্ডার দিস অ্যাক্ট, তারা যদি এই আইনের আন্ডারে বিয়ে করে, বি ডিম টু বি দ্য সাবজেক্ট টু দ্য ল টু হুইচ দেয়ার ফাদার্স ওয়ার সাবজেক্ট, তারা তাদেরকে বিবেচনা করা হবে সেই আইনের সাবজেক্ট হিসেবে যে আইনের সাবজেক্ট হিসেবে তাদের বাবা তার দৈনিক জীবন পরিচালনা করে। যেমন ধরেন একজন হিন্দু একজন মুসলিম বিয়ে হওয়ার পরে তাদের বাচ্চা হয়, এখন তাদের বাচ্চাও এই আইনের আন্ডার বিয়ে করতে আসছে। এখন তাদের বাচ্চা যখন এই আইনের আন্ডারে বিয়ে করতে আসছে তখন সে যে মেয়েকে নিয়ে আসছে এই মেয়ে কি তার নিষিদ্ধ প্রহিবিটেড ডিগ্রিতে আছে কিনা এটা বিবেচনা করার জন্য কোন ধর্মকে আমরা অগ্রাধিকার দেব? আমরা দেখব যে তার বাবা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আন্ডারে বিয়ে করার পরেও তার বাবা কোন ধর্ম ফলো করে। তার বাবা যে ধর্ম ফলো করে, তার মা যেই ধর্ম ফলো করুক কিচ্ছু যায় আসে না, তার বাবা কোন ধর্ম ফলো করে সেই দিক থেকেই আমরা দেখব এখানে প্রহিবিটেড ডিগ্রি অফ ম্যারেজ এই বাচ্চার জন্য কে। ক্লিয়ার? আমিনুর বল। স্যার বাবা যদি কোনো ধর্ম না মানে তখন? বাবা কোনো ধর্ম না মানে বলতে আহ, দেশে তো কোনো আইন আছে নাকি? শুধু জি স্যার। ধর্ম না, দেশে যে আইন আছে উনি তো ওই আইন মানে, ওই আইন অনুযায়ী কোনটা নিষিদ্ধ। জি স্যার। নিশ্চয়ই কোনো আইনে বাবা মার কে ছেলে বিয়ে করতে পারবে এটা বিধান থাকবে না, ভাই বোন বিয়ে করতে পারে এই বিধান থাকবে না, থাকবে? আচ্ছা। এখন আসেন, জি স্যার। সেকশন 19 অনুযায়ী, সেকশন 19 বলছে
সেভিং অফ ম্যারেজ সলেমনাইজ আদারওয়াইজ দেন আন্ডার দিস অ্যাক্ট। বলছে এই আইনের বাইরে যদি কোনো বিয়ে হয়, nothing in this act contains shall affect the validity of marriage not solemnized under its provision, nor shall this act be deemed directly or indirectly to affect the validity of the mode of contracting the marriage. এই আইনের বাইরে যদি অন্য কোনো ভাবে বিয়ে হয়, যেমন মুসলিম ম্যারেজ, হিন্দু ম্যারেজ, খ্রিস্টান ম্যারেজ, আলাদা আলাদা ভাবে যদি হয়, সেই ম্যারেজের কোনো অধিকারে এই আইন কোনো বাধা দেবে না এটার বৈধতা নির্ণয়ের জন্য অথবা এটার কোনো রাইট নির্ণয়ের জন্য। বাট if the validity of any such mode shall thereafter come into before the court, বলছে যদি ওই বিয়ের বৈধতা যেটা এই আইনের আন্ডারে হয়নি এবং এই আইনের ওই বিয়ের বৈধতা নিয়ে এই আইন কোনো এফেক্ট ফেলবে না, কিন্তু সমস্যা হলো ওই বিয়েটা আদালতে আসছে যে আসলে কি বিয়েটা হয়েছিল, তখন such question shall be decided as if this act had not been passed. তখন আদালত এই ডিসিশন নেয়ার ক্ষেত্রে এমন ভাবে ডিসিশন নেবে মনে হয় যেন স্পেশাল ম্যারেজ অ্যাক্ট পাশই হয়। তার মানে বিয়ে করার সময় এফেক্ট ফেলবে না, রাইট নির্ণয়ের সময় এফেক্ট ফেলবে না, ভ্যালিডিটি নির্ণয়ের সময় এফেক্ট ফেলবে না, এবং কোর্টে এটার বৈধতা নিয়ে কোশ্চেন আসলে কোর্টও এটা নিয়ে এই আইন ব্যবহার করবে না, মনে করবে এই আইন পাশই হয়নি। এখন আসেন এই যে উইটনেসরা কি বলে সিগনেচার দেয় ডিক্লারেশনে, তারপরে অন্যান্য যারা দায়িত্বপ্রাপ্ত আছে যারা এখানে সাক্ষ্য দেয়, যদি যারা এরকম ডিক্লারেশনে সিগনেচার করছে অথবা সার্টিফিকেট দিচ্ছে এরা যদি কোনো মিথ্যা ডিক্লারেশন দেয়, মিথ্যা কথা বলে, তাহলে তাদের শাস্তি কি? Every person making, signing, attesting any declaration or certificate prescribed by this act, যেটা আমরা শিডিউলে দেখছি, containing a statement which is false and which he either knows or believes to be false and does not believe to be true shall be deemed to be guilty of the offense described in section 199 of the penal code. penal code 199 তাহলে কি আছে? penal code 199 বলা আছে কেউ যদি আদালতে কোনো প্রসিডিং চলা অবস্থায় আদালতে প্রসিডিং চলাকালীন সময়ে কোনো মিথ্যার সাক্ষ্য দেয় তাহলে তার 10 বছরের জেল। আর যদি আদালত ছাড়া অন্য কোনো জায়গায় যদি সে মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে তার 3 বছরের জেল হবে। তা আমরা যদি বিয়েটাকে আদালতের প্রসিডিং না ধরি তাহলে শুধুমাত্র এই ডিক্লারেশনকে অ্যাজ এভিডেন্স ধরি, আদালতের বাহিরের এভিডেন্স, তাহলে ওই সেকশন অনুযায়ী সাবসেকশন 2 অনুযায়ী এই ব্যক্তির শাস্তি হবে 3 বছরের জেল। তার মানে মিথ্যা সাক্ষ্য দেওয়ার শাস্তি, বিয়েতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার শাস্তি 3 বছরের জেল। এরপরে আসেন ইফেক্ট অফ সার্টেন ম্যারেজ অন কোপার্সিনারি। The marriage under this act of any member of an undivided family who professes the Hindu, Buddhist, Sikh or Jain religion shall be deemed to affect his severance from such family. বলছে এই আইনের আন্ডারে যদি কেউ বিয়ে করে এবং সে যদি আনডিভাইডেড হিন্দু ফ্যামিলির মেম্বার হয় অথবা যে কোনো আনডিভাইডেড ফ্যামিলির মেম্বার হয়, তাকে ধরে নেওয়া হবে সে আর ওই আনডিভাইডেড ফ্যামিলির মেম্বার নাই, সে ওই আনডিভাইডেড ফ্যামিলি থেকে সিভিয়ার। মাহমুদের কোন না আমার ওই অ্যাসোলিট করে জানা মানে আছে, মানে আর 1 ঘন্টা 10টা বাজো ক্লাস পাতো, 10টা বাজো ক্লাস পাচ্ছে একসাথে। তাহলে আমরা কি বলছি যে যখন কোনো বিয়ে হবে ওই বিয়েটার যে ছেলে বা মেয়ে ওনারা যদি কোনো আনডিভাইডেড ফ্যামিলির মেম্বার হয়
তাহলে এই বিয়ে এই আইনের আন্ডারে হওয়ার কারণে ওনাদের সাথে আনডিভাইডেড ফ্যামিলির সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। মানে উনি আর ওই ফ্যামিলির আনডিভাইডেড ফ্যামিলির কোনো মেম্বার থাকবে না। এরপরে আসেন সাকসেশন। সাকসেশন এই আইনের আন্ডারে, এই আইনের আন্ডারে যদি কেউ বিয়ে করে, এ পার্সন প্রফেসিং দ্য হিন্দু, বুদ্ধিস্ট, শিখ, জৈন রিলিজিয়ন who marries under this act shall have the same rights, be subject to the same disabilities in regard to any right of succession to any property as a person to whom the caste disabilities removal act applies। বলছে যদি কেউ এই আইনের আন্ডারে বিয়ে করে এবং হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন রিলিজিয়নের অবলম্বনকারী হয়, তাহলে তার ক্ষেত্রে তার রাইট এবং সাকসেশন নির্ধারণের ক্ষেত্রে কাস্ট ডিসএবিলিটিস রিমুভাল অ্যাক্টের যে শর্তগুলো আছে, সেই শর্তগুলো এই বিয়ের ক্ষেত্রে, এই হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তার মানে তাদের অসুবিধাগুলো, তাদের শুধুমাত্র বাবা মাকে না জানিয়ে বিয়ে করার জন্য তাদের যে উত্তরাধিকার না পাওয়ার যে একটা ভয়, সেই ভয়টা থাকলো না। Provided that nothing in this section shall confer on any person any right to any religious office or service or to the management of any religious or charitable trust। বলছে এই আইনের আন্ডারে কেউ যদি বিয়ে করে, বিয়ে করার কারণে সে স্পেশাল কোনো ধর্মীয় অগ্রাধিকার পাবে না। সেটা কেমন? যেমন আপনি যদি এই আইনের আন্ডারে কোনো মুসলিম হওয়ার পরও কোনো হিন্দু রিলিজিয়নের কোনো ছেলে বা মেয়েকে বিয়ে করেন, আপনি হিন্দু রিলিজিয়নের কোনো রিলিজিয়াস ম্যাটারে অধিকার এক্সারসাইজ করার সুযোগ পাবেন না। কারণ এই আইনটা ধর্মীয় ব্যাপারে কোনো অধিকার দেওয়ার মতো সুযোগ আপনার তৈরি করবে না। ঠিক একইভাবে কোনো রিলিজিয়াস বলতে এখানে চ্যারিটেবল বলতে মূলত রিলিজিয়াস ম্যাটারকেই বোঝানো হয়েছে। এরকম কোনো প্রপার্টি অথবা প্রপার্টি ম্যানেজমেন্ট অথবা সার্ভিস অথবা অফিস ম্যানেজমেন্ট, এই কোনো অধিকারই সেটা যদি ধর্মের সাথে রিলেটেড হয়, আপনার এই বিয়ের কারণে আপনি সেই অধিকারটা এক্সারসাইজ করার কোনো সুযোগ এই আইনের আন্ডারে পাবেন না। এরপরে আসেন সাকসেশন। Succession of property of the parties married under this act. Succession to the property of any person professing the Hindu, Buddha, Christian, Jain, Sikh religion who marries under this act or to the property of the issue of such marriage shall be regulated by the provision of the Succession Act 1920। বলছে এই আইনের আন্ডারে যদি কারো বিয়ে হয় এবং তাদের সাকসেশন সংক্রান্ত যদি কোনো ইস্যু আসে, মানে সন্তানের ইস্যু আসে, তখন তাদের প্রপার্টি ডিস্ট্রিবিউশনটা সাকসেশন অ্যাক্ট 1925 অনুযায়ী ডিস্ট্রিবিউটেড হবে। মানে ছেলে মেয়ে সমান হারে ডিস্ট্রিবিউটেড হবে। এরপর আসেন পার্সন ম্যারিং আন্ডার দ্য অ্যাক্ট নট টু হ্যাভ দ্য রাইট অফ অ্যাডপশন। কেউ যদি এই আইনের আন্ডারে বিয়ে করে, তার বিয়ে চলাকালীন অবস্থায় কোনো সন্তান অ্যাডপশন নেওয়ার সুযোগ নাই। অথচ সে যদি তার রিলিজিয়ন অনুযায়ী করত, তাহলে তার অ্যাডপশন নেওয়ার সুযোগ ছিল। লাস্ট ওয়ান হলো, এটা খুবই ইন্টারেস্টিং। যেহেতু উনি বিয়ে করছেন এই আইনের আন্ডারে, সুতরাং উনি ওনার বাবা মায়ের যদি ছেলে হন, তাহলে ধরে নেওয়া হবে এই আইনের আন্ডারে বিয়ে করার সাথে সাথে উনি আর ওই পরিবারের যেহেতু সন্তান না, সুতরাং ওনার বাবা মা যদি ইচ্ছে করে, ওনার বিয়ের পরে, এই আইনের আন্ডারে বিয়ের পরে বাবা মা যদি ইচ্ছে করে আরেকটা ছেলে সন্তান অ্যাডপশন নেয়ার, বাবা মার আরেকটা ছেলে সন্তান অ্যাডপশন নেয়ার সুযোগ আছে, বিকজ তাদের সন্তানটা এই আইনের আন্ডারে বিয়ে করছে। এটা হলো আমাদের স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মোটামুটি সারমর্ম।
এখন কারো কোশ্চেন থাকলে বল।